আমার হায়াতি লেখিকা নাহার আদ্রিতা পর্ব ২৭। ক্লিওকে খেতে দিয়ে হায়াত আস্তে করে রুম থেকে বের হয়ে গেল। গেস্ট রুমে দরজাটা খুলতেই চোখ গেল ঘুমন্ত আরবির দিকে। হায়াত আরবিকে ডাকতে লাগলো, কিন্তু সে একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ল। হায়াত মিনমিন করে বলল, ইস, আমার বেস্ট ফ্রেন্ডটা যদি আমার দেবরের বউ হতো তাহলে আমাকে আর একা থাকতে হতো না। হ্যাঁ, কি করার, আসিফ ভাইয়ের তো ১ সপ্তাহ পরে বিয়ে। ধুর, আগে জানলে আরবিকেই ঠিক করে রাখতাম ভাইয়ার জন্য। হায়াত চুপচাপ রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে বাড়ির দরজা খুলে দিল। একটু পরই বাড়ির কাজের লোক রোজি খালা এসে পড়লেন। হায়াত একগাল হেসে দরজার পাশে দাঁড়ালো। রোজি দাঁত বের করে হাসলো। মা ইসকা কি রান্না করুম কইয়া দাও। রান্না পরে করবেন খালা, আগে ২ কাপ চা করে দেন আর ১ কাপ কফি। আচ্ছা মা। হাত পা টিপে টিপে নিজের রুমে প্রবেশ করলো। আদিব এখনো ঘুমাচ্ছে। আস্তে আস্তে আদিবের মাথার কাছটাতে বসলো হায়াত। আদিবের চুলগুলো এলোমেলো হয়ে আছে, ঠোঁটগুলো কেমন বাচ্চাদের মতো ফুলে রেখেছে। হায়াত লোভ সামলাতে না পেরে ঝুঁকে পড়ল আদিবের অধরের কাছে। ছোট করে একটা চুমু খেতেই আদিব চোখ খুলে ফেলল। হায়াতের লজ্জায় মরে যাওয়ার মতো অবস্থা। আদিব চুলে হাত চালাতে চালাতে এক হাতে খপ করে ধরল হায়াতকে, জড়িয়ে ধরে নিজের উপরে শুয়ে দিল। হায়াত মিনমিন করে বলল, জান, আমি যদি না জন্মাতাম তাহলে আপনি কাকে হায়াতি বলে ডাকতেন? এটা কেমন প্রশ্ন ভাই? না, বলুন আপনি। যদি হায়াত নামে অন্য কারোর সাথে বিয়ে হতো তাকে ডাকতাম। বা যান বা, তার মানে আপনি আমাকে ছাড়াও অন্য কাউকে বিয়ে করতে চান? এই বলে হায়াত আদিবের পেটের উপর শটান হয়ে বসে পড়ল। হায়াতের কাঁধ ধরে শুয়ে দিয়ে হায়াতের উপর চড়ে বসলো আদিব। বেয়াদব একটা, দিন দিন তোমার মুখ কিন্তু একটু বেশি চলছে হায়াত। আচ্ছা, আপনি কি আমাকে বাইক চালানো শিখিয়েছেন? হ্যাঁ, আমি তো একটা মাকাল, তাই তোমাকে বাইক চালানো শেখাবো। তাহলে চুপ থাকুন, আমি যেটা চালাচ্ছি সেটাই চালাতে দিন। বাইক চালানো যেহেতু শেখাতে পারবেন না। হুম। হায়াতের কথা শুনে আদিব হা হয়ে গেল। বাইক? সিরিয়াসলি? এটা সেই হায়াত যে কথায় কথায় কিনা লজ্জা পেত। আদিব কপাল স্লাইড করে বলল, যাও কফি নিয়ে আসো। হ্যাঁ, রোজি খালা নিয়ে। হঠাৎ করে আদিবের ফোনটা হাত থেকে হায়াতের নাকের উপরে পড়ল। সঙ্গে নাকের ডগাটা লাল হয়ে গেল। হায়াত কিছু বলার আগেই আদিব তার অধর নিজের আয়ত্তে এনে ফেলল। প্রায় ৪০ মিনিট ওষ্ঠের স্বাদ নিতে লাগলো দুজন। একটু পর ছেড়ে দিতেই জোরে জোরে হাঁপাতে লাগলো হায়াত। আদিব আহ্লাদি স্বরে বলল, জান, ব্যথা কমেছে তো? হ্যাঁ, কমেছে। ১ মিনিট, আপনি ব্যথা কমানোর জন্য কি এতক্ষণ চুমু খেলেন নাকি? হ্যাঁ বউ। দুজনের কথার মাঝে ঘুমু ঘুমু চোখে আরবি আসলো রুমে। হায়াত আদিবকে যে এভাবে দেখবে তা চিন্তার বাইরে ছিল। চোখ বন্ধ করে বলল, দোস্ত, আমি জানতাম না তোরা যে সকালে রোম্যান্স করিস, না হলে আরো পরে আসতাম। আদিব তাড়াতাড়ি করে হায়াতের ওপর থেকে নেমে গেল। হায়াতও গলায় ওড়না পেঁচিয়ে বিছানার থেকে উঠে গেল। হায়াত আরবিকে নিয়ে নিচে চলে গেল আর আদিবও উঠে ফ্রেশ হতে গেল। সকাল ঠিক ৮টা বাজতেই বাড়ির ডাইনিং রুমে টুকটাক শব্দ শুরু হয়ে গেল। আরবি আর হায়াত দুজনে রান্নাঘর থেকে একে একে সব খাবার তুলে এনে টেবিলে সাজাচ্ছিল। প্লেটে গরম ভাতের ভাব উঠছে, পাশে রঙিন সবজি আর সুগন্ধি তরকারির ঘ্রাণ পুরো ঘরটাকে ভরিয়ে তুলেছে। টেবিলের চার কোণায় কাচের গ্লাসে পানি সাজানো, যেন সকালের পরিপাটে এক আয়োজন সম্পূর্ণ হয়। এমন সময় সিঁড়ি বেয়ে নেমে এলো আদিব, গম্ভীর অথচ আত্মবিশ্বাসী ভঙ্গিতে। পরিপাটি অফিসিয়াল পোশাকে যেন আলাদা এক আভিজাত্য ছড়িয়ে পড়ল তার চারপাশে। কালো কোট, সাদা শার্ট আর গলায় টাই বাঁধা, সব মিলিয়ে যেন নিখুঁত এক প্রফেশনাল লুক। সিঁড়ির ধাপগুলোয় তার পায়ের শব্দ পড়তে পড়তে যেন জানান দিল দিনের ব্যস্ততা শুরু হতে চলেছে। টেবিলে বসে পড়তে হালকা হেসে আরবের দিকে তাকিয়ে আদিব বলল, তোমরা রান্না করছো নাকি শালিকা? আরবি আর হায়াত চোখাচোখি করে হাসলো। হ্যাঁ ভাইয়া, আমরাই করলাম। রোজি খালাকে হায়াত সবগুলো রুম পরিষ্কার করতে বলেছে। হায়াতও মাথা নাড়িয়ে বলল। তারপর ধীরে ধীরে সকালের নাস্তার আয়োজন তার সামনে বাড়িয়ে দিল। খাওয়া শেষ করে আদিব গ্লাসে এক চুমুক পানি খেলো। টেবিলের চারপাশে তখনও সকালের উষ্ণতা লেগে আছে। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হায়াতের দিকে তাকালো সে। মুহূর্তটুকু যেন কিছুটা ধীর হয়ে এলো। আদিব এগিয়ে গিয়ে আলতো করে হায়াতের কপালে ঠোঁট ছুঁয়ে দিল। হায়াত চুপচাপ দাঁড়িয়ে রইল, চোখে হালকা প্রশান্তির ছায়া। অন্যদিকে আরবি এত সুন্দর মুহূর্ত দেখে মিটিমিটি হাসলো। এরপর আবার খাওয়ায় মনোযোগ দিল। তারপর আদিব হাতে তুলে নিল গাড়ির চাবি। দরজা খুলে বাইরে বেরিয়ে গেল আদিব। পেছনে দাঁড়িয়ে হায়াত শুধু নিঃশব্দে তাকিয়ে রইল যতক্ষণ না গাড়ির শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে গেল।
আরবি এসে হায়াতের কাঁধে হাত রাখলো, মজার ছলে নিঃশ্বাস ফুঁকে বলল, হাহ, হায় আফসোস, আমার যেন তার জামাই নিয়ে সারাদিনই লালা লালা করে, আর আমি কিনা সিঙ্গেল। হ্যাঁ দোস্ত, আয় আমার কপালের সাথে একটা ঘষা দে। দুই বান্ধবী অট্টহাসিতে পেটে উঠল। এমন সময় গেটের সামনে গাড়ির শব্দ আসলো। চৌধুরী বাড়ির গাড়িগুলো একে একে গেটের ভেতর প্রবেশ করতেই চারপাশ জমে উঠল কোলাহলে। একে একে সবাই গাড়ি থেকে নামতে লাগলো। হায়াত দ্রুত ঘোমটা টেনে নিয়ে সবার সামনে এগিয়ে এসে ভদ্রভঙ্গিতে সালাম জানালো। তার পাশে দাঁড়িয়ে আরবিও একইভাবে সালাম করলো। পরিবারের সবাই আরবিকে চিনলেও একজন ছিল নতুন, আসিফ। গাড়ির দরজা ঠেলে যখন সে নামলো, মুহূর্তটুকু যেন থমকে গেল। হায়াতকে সে কিছুটা বুঝতে পারল, এটাই আদিবের স্ত্রী। আসসালামু আলাইকুম ভাবিমণি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, তুমি দেখছি খুব পিচ্ছি ভাবিমণি। হায়াতের সাথে কথা বলতে বলতে ঠিক সেই সময় চোখ অনিচ্ছায় পাশে ঘুরে এলো। সেখানে দাঁড়িয়েছিল শ্যামবর্ণের অষ্টাদশী কিশোরী আরাবি। এক পলকেই দৃষ্টি আটকে গেল তার দিকে। আসিফ যেন মুহূর্তে ভুলে গেল চারপাশের কোলাহল, শুধু তাকিয়ে রইল বিস্ময়ে। অন্যদিকে আরবিও চুপ হয়ে গেল। এমন আকর্ষণীয়, এমন প্রাণময় সৌন্দর্যের পুরুষ সে আগে দেখেনি কখনো। অজান্তে তার চোখ হা হয়ে তাকিয়ে রইল আসিফের দিকে। কিন্তু পরক্ষণেই দুজনের মনের আঘাত হানল এক তিক্ত সত্য। আসিফের বিয়ে তো অন্য কারোর সাথে ঠিক হয়ে গেছে। হঠাৎই বুকের ভেতরটা ভারী হয়ে উঠল। এক মুহূর্তের স্বপ্ন ভেঙে পড়ার মতো আরবি দ্রুত চোখ নামিয়ে নিল মাটির দিকে। বাতাসে যেন এক অদ্ভুত নীরবতা নেমে এলো, যা শুধু দুজনের ভেতরের অনুভূতিকে আরো জটিল করে তুলল। সকলের পেছন থেকে ধীর পায়ে বেরিয়ে এলেন রাহেলা চৌধুরী। চৌধুরী বাড়ির প্রবীণতম অভিভাবক আদিবের দাদি। বয়সের ভারে পা একটু কাঁপছিল, কিন্তু চোখে মুখে এখনো ছিল এক ধরনের ধীরতা আর রাজকীয় আভিজাত্য। গেটের ভেতরে দাঁড়িয়ে থাকা সবাইকে এক নজর করে দেখলেন তিনি। আর যখন দৃষ্টি এসে পড়ল হায়াতের ওপর, মুহূর্তের জন্য থমকে গেলেন। ঘোমটার আড়াল থেকেও যেন ঝলসে উঠছিল হায়াতের সৌন্দর্য। লাজুক ভঙ্গিতে সবার সাথে মিশে দাঁড়িয়েছিল সে, তবু চারপাশের ভিড়ে তাকে আলাদা করে চিনে নেওয়া যাচ্ছিল সহজেই। রাহেলা চৌধুরীর চোখে বিস্ময়ের ঝলক ফুটে উঠল। আদিবের স্ত্রী এতটা সুন্দরী, মাশাল্লাহ। মনে মনে অবাক হলেও ঠোঁটে ফুটে উঠল এক অদৃশ্য হাসি, যেন নীরব স্বীকৃতি। ঘরের নতুন বৌমার প্রতি মমতা মাখা সেই দৃষ্টি। অনায়াসে সবার নজর পড়ল রাহেলা চৌধুরী। বিস্মিত দৃষ্টির পর মুহূর্তটুকু নীরবতায় ভরে গেল। তারপরেই হায়াত লাজুক ভঙ্গিতে সবাইকে ভেতরে আসার ইঙ্গিত করল। মৃদু কণ্ঠে বলল, সবাই চলুন ভেতরে আসুন। তারপর এগিয়ে গিয়ে নিজেই দরজা খুলে দিল। চৌধুরী পরিবারের সবাই ধীরে ধীরে ভেতরে প্রবেশ করতে লাগলো। আরবি পাশে দাঁড়িয়ে সাহায্য করছিল রাহেলা চৌধুরীকে ভেতরে প্রবেশ করতে। মিসেস অরোরা বাড়ির ভেতর প্রবেশ করতে চোখ পড়ল ড্রয়িং রুমের কোনায় দাঁড়িয়ে থাকা হায়াতের দিকে। তিনি একগাল হেসে হায়াতকে জড়িয়ে ধরল। এই তো আমার মেয়েটা আগের মতো হাসি খুশি হয়ে গিয়েছে, এই বলে কপালে চুমু খেলেন। যাও আম্মু, রোজিকে শরবত বানাতে বলো সবার জন্য, সকলে খুব ক্লান্ত। আচ্ছা আম্মু। রান্নাঘরে ঢুকতে রোজি খালা এগিয়ে এলো। মা, শরবত আমি বানিয়ে দিব, আপনারা শুধু নিয়ে যান। হায়াত মৃদু হেসে মাথা নেড়ে সম্মতি দিল। রোজি খালা মুহূর্তে লেবু কেটে চিনি মিশিয়ে বরফ দিয়ে ঠান্ডা শরবত বানিয়ে রাখলো। গ্লাসগুলোতে টলমল সবুজাব ঝলক দেখে যেন কারোরই আর অপেক্ষা করতে ইচ্ছে করে না। হায়াত আর আরবি একসাথে হাতে ট্রে তুলে নিল। ধীর পায়ে ড্রয়িং রুমে প্রবেশ করতেই সবার দিকে শরবতের গ্লাস এগিয়ে দিতে লাগলো তারা। ঘরের ভেতরে তখন হালকা গল্পগুজব আর হাসির রোল বয়ে চলেছে, কিন্তু সেই ভিড়ের মধ্যেই যেন এক অদ্ভুত নীরবতা তৈরি হলো। আরবি যখন ট্রে থেকে এক গ্লাস তুলে আসিফের হাতে দিল, মুহূর্তেই তাদের চোখ এক হয়ে গেল। দুজনের দৃষ্টি মিলতেই সময় যেন থমকে গেল। আরবির শ্যামল মুখ লালচে আভায় ভরে উঠল, আর আসিফের ভেতরে যেন অজানা টান খেলে গেল। চারপাশে এত মানুষ, এত শব্দ, অথচ দুজনের কানেই কিছু শুনতে পেল না, শুধু সেই নীরব চোখাচোখির ভাষা। পরক্ষণেই আরবি হকচকে দ্রুত চোখ নামিয়ে নিল, ট্রে শক্ত করে আঁকড়ে ধরল। মনে পড়ল আসিফের বিয়ের কথা, আর আসিফও ভেতরে ভেতরে অদ্ভুত এক অস্বস্তি নিয়ে নিঃশব্দে গ্লাসটা ঠোঁটে তুলে নিল। হায়াত একপাশে বসেছিল লাজুক ভঙ্গিতে। তার চারপাশে বসে থাকা ফুফু শাশুড়ি আর ননদরা একের পর এক প্রশ্ন ছুড়ে যাচ্ছিল। কোন স্কুলে পড়েছো, রান্নাবান্নায় কতটুকু হাত আছে তোমার? হায়াত নরম গলায় বিনয়ের সাথে সব প্রশ্নের উত্তর দিয়ে যাচ্ছিল। মাঝে মাঝে তার লাজুক হাসি ফুটে উঠছিল, যা সবার মনোযোগ আরো বাড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই ধীর পায়ে এগিয়ে এলেন রাহেলা চৌধুরী। বয়সের ছাপ থাকা সত্ত্বেও তার পদক্ষেপে ছিল রাজস্বিক ধীরতা। হায়দের কাছে এসে তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন,
তারপর নিজের গলা থেকে সোনালি চেইনটি খুলে নিয়ে আলতো করে হায়াতের গলায় পরিয়ে দিলেন। ঘরের ভেতর মুহূর্তেই নীরবতা নেমে এলো। সকলে অবাক হয়ে সেই দৃশ্য দেখতে লাগলো। চেইনটি শুধু একটি অলংকার নয়, বরং ছিল পরিবারের আস্থার প্রতীক। রাহেলা চৌধুরীর এই অপ্রত্যাশিত আচরণ যেন সবার চোখে হায়াতকে এক নতুন মর্যাদায় বসিয়ে দিল। আর হায়াত হতবাক বিস্ময়ে হাত বাড়িয়ে চেনটা ছুঁয়ে দেখল। চোখে অজান্তেই জমে উঠল এক ফোঁটা অশ্রু, কৃতজ্ঞতা আর সম্মানের অশ্রু। রাহেলা চৌধুরী স্মিত হেসে বলল, আমি সহজে কাউকে কিছু দেই না। তোমাকে আমার ভারী পছন্দ হয়েছে দাদুমণি। আমার নাতিকে সামলিয়ে রাখো। ইনশাল্লাহ দাদি। দুপুর ঠিক 12টা 20। দীর্ঘ মিটিং শেষ করে নিজের ক্যাবিনে বসে আছে আদিব। সামনে টেবিলে ছড়ানো ফাইলপত্র, একপাশে আধভরা কফির কাপ। জানালা দিয়ে আসা সূর্যের আলো তার ক্লান্ত মুখে পড়ছে, কিন্তু চোখে তবু জলজল করছে সাফল্যের দীপ্তি। ঠিক তখনই হঠাৎ কেবিনের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো রাজ। রাজ আদিবের ফুফাতো ভাই, সেই সাথে শৈশবের সেরা বন্ধু। বন্ধুত্ব আর আত্মীয়তার এই মিশ্র সম্পর্ক দুজনের মাঝে যেন এক অদৃশ্য বন্ধন গড়ে তুলেছিল বহু আগে থেকেই। রাজকে দেখে মুহূর্তেই বদলে গেল কেবিনের পরিবেশ। ডেকে উঠল রাজ, জিগার, আমার দোস্ত সাদাত। আর পরক্ষণেই ছুটে গিয়ে পাগলের মতো আদিবের গলায় ঝাঁপিয়ে পড়ল। অপ্রস্তুত হয়ে আদিবও এক মুহূর্তে থমকালো, তারপর হেসে উঠল উচ্চস্বরে। আনন্দে সেও লাফিয়ে উঠে শক্ত করে জড়িয়ে ধরল রাজকে। সদ্য শেষ হওয়া মিটিংয়ের সব চাপ, ক্লান্তি, গম্ভীরতা এক নিমিষে মিলিয়ে গেল। যেন অফিস কেবিনটা মুহূর্তেই রূপ নিল দুই পুরনো বন্ধুর মিলন মেলায়। এদিকে বিকেল 4:30 গেস্ট রুমে এসে দরজা ভিজিয়ে দিল আসিফ। দিনের ক্লান্তি ঝেড়ে ফেলার জন্য গলার বোতামগুলো একে একে খুলে ফেললো। তারপর শার্ট খুলে আলগোছে চেয়ারের পিঠে ছুঁড়ে রেখে দিল। খোলা জানালা দিয়ে ভেসে আসছিল বিকালের হালো। হাওয়ার স্পর্শে পর্দাগুলো দুলছিল মৃদু মৃদু। আসিফ বিছানায় হেলান দিয়ে শুয়ে পড়ল। চোখ অর্ধেক বুজে এক মুহূর্তের জন্য মনে হলো হয়তো এই ভিড়ভাট্টা থেকে কিছুটা নিঃশ্বাস নেওয়া যাবে। ঠিক সেই সময় হালকা শব্দে দরজা খুলে গেল। আরবি গুনগুন করে গান গাইছে, তোরে জামাই বানামু, গোটা দেশ রে জানামো। আরবি বেখেয়ালে যেন বোকার মতো ভেতরে প্রবেশ করলো। হাতে ছিল পানির জগ। মনে হচ্ছিল হয়তো ভুল করে অন্য কারো জন্য আনতে গিয়েছিল। ঘরে ঢুকে প্রথমে চোখে পড়ল শার্টবিহীন আসিফকে। এক মুহূর্তেই তার শ্বাস আটকে এলো, মুখ লাল হয়ে উঠল, পা যেন মাটিতে থেমে গেল। আর আসিফও অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, শুধু দুজনের চোখের নীরব প্রশ্ন আর অজানা স্রোত বয়ে যেতে লাগলো বাতাসে। হঠাৎ করে এই দৃশ্যটা বুঝে উঠতেই আরবির চোখ কপাল উঠে গেল। হাতে ধরা পানির জগ কেঁপে উঠল, আর মুহূর্তের মধ্যে সে মুখ ঢেকে উচ্চস্বরে চিৎকার করে উঠল, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ গো, আমি তো এই পুরুষের ইজ্জত দেখে ফেললাম। আল্লাহ, আমারে মাফ করো। তার গলার শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে খান খান হয়ে গেল। পর্দা দুলে উঠল বাতাসে, যেন পরিবেশ অবাক হয়ে গেল এ হঠাৎ ঘটনার তীব্রতায়। আসিফ বিস্ময়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখে মুখে এমন এক তাজ্জব ভাব, যেন বিশ্বাসই করতে পারছে না কি শুনল এখনই। মুহূর্তেই ঘর ভরে উঠল আরবির লজ্জা আর আতঙ্কের অদ্ভুত মিশ্রণে। অন্যদিকে আসিফের মনে খেলে গেল এক অজানা অনুভূতি। এই লাজুক অথচ সরল মেয়েটি যেন হঠাৎ করেই অদ্ভুতভাবে তার হৃদয়ে নাড়া দিয়ে গেল। আসিফ নিজের চোখে চোখ রেখে আরবিকে দেখল। ভেতরের কিছুটা অবাক ভাব ঝাপসা হয়ে গেল। আর একটু শক্ত করে নিঃশ্বাস নিয়ে সে বলল, চুপ, আমি কি মেয়ে নাকি যে আমার কিছু দেখে ফেলছো তুমি? তার কণ্ঠে ধমকের সুর, কিন্তু সহনশীলতার আভা মিশেছিল। চোখে ধীরতা, মুখে সামান্য কঠোরতা, সব মিলিয়ে যেন বোঝাচ্ছিল এটা কোনো সাধারণ হুমকি নয়, বরং সতর্কবার্তা। আরবি মুহূর্তে স্থির হয়ে দাঁড়িয়ে রইল, হৃদয় দ্রুত ধুকপুক করছে। লাজুক চোখে অজান্তে তাকিয়ে আছে আসিফের দিকে। তার ধমক যেন শুধু সাবধান করছে না, বরং সম্পর্কের ভেতরের আবেগকে অনায়াসে স্পর্শ করছে। ড্রয়িং রুমের বাতাসে তখন হালকা কোলাহল। হায়াত সবার সঙ্গে বসেছিল, চায়ের গ্লাস হাতে নিয়ে ছোটখাটো আলাপচারিতায় মেতে আছে। হাসি, কথোপকথন আর হালকা ফিসফিস, সব মিলিয়ে ঘরটা প্রাণবন্ত। হঠাৎ দরজা খুলে ভেতরে প্রবেশ করলো আদিব আর রাজ, দুজনেই অফিসের পোশাকে। অথচ অথচ মুখে হালকা হাসি আর প্রাণবন্ত চাহনি। মুহূর্তে ঘরের সব চোখ যেন তাদের দিকে গেল, কিন্তু তিনজনই, হায়াত, আরবি আর রাজ, একযোগে একজন অন্যজনকে লক্ষ্য করে স্থির হয়ে গেল। তাদের দৃষ্টি যেন এক অদ্ভুত বিন্দুতে আটকে গেল। ঠিক সেই সময় রিয়া বিস্মিত কণ্ঠে বলে উঠল, ভাইয়া, ভাবি আর আরু আপি, তোমরা কি একে অপরকে চেনো?
আদিবা একটু হেসে কিন্তু একই প্রশ্ন করলো, হ্যাঁ সত্যি, তোমরা কি একে অপরকে চেনো হায়াত? ঘরে অদ্ভুত নীরবতা নেমে এলো, চারপাশে থাকা সবাই তাকিয়ে রইলো, কারণ এখন শুধু প্রশ্নই নয় বরং প্রত্যেকের চোখে অনিশ্চয়তার ছায়া ফুটে উঠেছে।